হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মহন্ত ইউটিউব চ্যানেল। তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হবে ডাব্লিউপি কনস্টেবলের 2013 সালে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেকটি দ্বিগুণ হয় যদি 2013 সালে 30শে নভেম্বর পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি কবে অর্ধেক পূর্ণ ছিল? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান 3, 29শে নভেম্বর। 29শে নভেম্বর যে একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হয় 2013 সালে 30শে নভেম্বর পাত্রটি পূর্ণ ছিল, তাহলে পাত্রটি আগের দিন অর্থাৎ 2013 সালে 29শে নভেম্বর অর্ধেক পূর্ণ ছিল। 2 নম্বর কোশ্চেন, গর্ভাবস্থায় ভ্রমণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? যুক্তি: হ্যাঁ, নতুবা কন্যা ভ্রমণ বাড়বে না। যুক্তি 2, না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন 4, উভয় যুক্তিটিই ভুল। 3 নম্বর কোশ্চিন, HIV সংক্রমণ নিচের কোনটি দ্বারা শুধুমাত্র ছাড়তে পারে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন 4, অন্যান্য রেজার ব্যবহার করলে। 4 নম্বর কোশ্চিন, শুকনো বরফ হলে কার্বন ডাই অক্সাইডের একটি কঠিন রূপ। 2 নম্বর, শুকনো বরফের প্রধানত হিমায়নের জন্য ব্যবহৃত হয়। 3 নম্বর, জল থেকে তৈরি বরফ শুকনো বরফের চেয়ে ঠান্ডা উপরে তথ্যগুলি কোনগুলি সঠিক? সঠিক কেবল 1, কেবল 2, না 1 ও 2, 1, 2, 3, 4। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন 4, 1, 2, 3। 5 নম্বর কোশ্চিন, অন্তোদয় পরিকল্পনা, সঠিক অ্যান্সারটি যাবে অপশন 4, গরিব মানুষের উন্নয়ন। অন্তোদয় অন্ন যোজনা 25শে ডিসেম্বর 2000 চালু হয়েছিল। প্রত্যেকটি বঞ্চিত পরিবারের জন্য টেকসই জীবনের জন্য মাইক্রো প্ল্যান বা কর্মসূচি প্রধান উদ্দেশ্য। দরিদ্রতম দরিদ্রের সাহায্য করার জন্য চালু করা হয়েছিল। একটি পাবলিক বন্টন ব্যবস্থার মাধ্যমে স্বল্পযুক্ত মূল্য চাল ও গম সরবরাহ করত। এটি ভারতের প্রণত প্রধানমন্ত্রী এবি বাজপেয়ী ভারতের 7তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় চালু করেছিল। স্কিমটি প্রথম রাজস্থানে কার্যকর করা হয়েছিল। 6 নম্বর কোশ্চিন, ভারতের সবুজ বিপ্লবের নিম্নলিখিত কোন ক্ষেত্রে সবচেয়ে ফসল বেশি হয়েছিল? সঠিক অ্যান্সারটি যাবে অপশন 3, গম ও ধান উৎপাদনে। সবুজ বিপ্লবের অনেক উন্নয়নশীল দেশ আয় ও খাদ্য সরবরাহের উপর নিকটীয় প্রভাব ফেলেছে। সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম গড এবং নরমান বরলোক। সবুজ বিপ্লবের জনক সার ও অন্যান্য রাসায়নিক ইনপুটগুলির সম্প্রসারিত ব্যবহারের সাথে মিলিত উন্নয়ন জাতের দ্বারা এবং উন্নয়নশীল দেশগুলি গম এবং ধানের ফলন দ্রুত বৃদ্ধি করার জন্য এটি পরিচিত। 1965 সালে ভারত সরকার একটি জেনেটিক সিস্টেমের জন্য সবুজ বিপ্লবের সূচনা করে, যিনি এখন সবুজ বিপ্লবের জনক। ভারতের সবুজ বিপ্লবের জনক যদি কথা বলা হয় তাহলে কি হবে? ডক্টর স্বামীনাথন নামে পরিচিত। সবুজ বিপ্লবের আন্দোলন এটি মহান সাফল্য ছিল। একটি খাদ্য ঘটিত অর্থনীতি থেকে বিশ্বের নেতৃত্ব কৃষি ও দেশগুলির মধ্যে একটি দেশের অবস্থা পরিবর্তন করে। এটি 1967 সালে শুরু হয়েছিল এবং 1978 সালে পর্যন্ত চলছিল। গম ও ধান ছিল সবুজ বিপ্লবের সবচেয়ে দুটি ফসল ছিল। 7 নম্বর কোশ্চিন,
সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হলো, সঠিক অ্যান্সারটা যাবে অপশান 3, আইনি অধিকার। আইনি অধিকার, ভোটের অধিকার। ভোটের অধিকার কি হবে? ভারতের ভোট অধিকার মৌলিক অধিকার বা সংবিধানের অধিকার নয়, এটি একটি আইনি বা সংবিধিযুক্ত অধিকার। ভারতে ভোট দেওয়ার অধিকার সংবিধানে উল্লেখযোগ্য করা আছে। তা 18 বছর বেশি বয়সী সফল নাগরিকের জন্য উপলব্ধ। মানে 18 বছর না হলে ভোট দেওয়া যাবে না। যাই হোক, সংবিধানের ধারা 326 নং ধারায় সর্বজনীন প্রাপ্ত বয়স্ক এবং ভোটাধিকার প্রদান করে, কিন্তু নির্দিষ্টভাবে ভোটের অধিকার কথা উল্লেখ করে না। নির্বাচন কমিশনের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে 2011 সালে থেকে প্রতি বছর 25শে জানুয়ারি পালিত হয়। এটি আরও ভোটারদের রাজনৈতিক এবং প্রক্রিয়ার অংশ নিতে উৎসাহিত করে। এটি প্রতি বছর একটি ভিন্ন থিম পালন করে। এডিশনাল ইনফরমেশন, মৌলিক অধিকার। এরপর আসবে মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলি ভারতের সংবিধানের ধারায় 12 থেকে 35 নম্বরে বর্ণিত আছে। মৌলিক অধিকারের কথা: সমতার অধিকার আছে 14 থেকে 18 নং ধারা, এবং স্বাধীনতার অধিকার আছে 19 থেকে 22 নং ধারা। শোষণ বিরুদ্ধে অধিকার আছে 23 থেকে 24 নং ধারা। ধর্মের স্বাধীনতা অধিকার আছে 25 থেকে 28 নং ধারা, এবং সংস্কৃত এবং শিক্ষাগত অধিকার আছে 29 নং ধারা। সংবিধানের প্রতিকারের অধিকার আছে 32 নং ধারা। সম্প্রতির অধিকার 31 নং ধারা। মৌলিক অধিকার আইন ছিল 1978 সালে। এই তালিকাযুক্ত থেকে মুছে ফেলা হয়েছে 44তম সংশোধনীয় আইন 1978 দ্বারা। এই সংবিধান 12তম অংশের আইনে 300 আর্টিকেল এ মানে অধীনের সাধারণ সংবিধানে অধিকার করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন। নিচের কোন বিশ্ব উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? সঠিক অ্যান্সারটা যাবে অপশন এ, সিএফসি। সিএফসি নির্গমন এবং ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি হলো সিনথেটিক যৌগ যা প্রাথমিকভাবে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার এবং অ্যারোসল প্রপেলেন্ট ব্যবহৃত হয়। যদিও ওজোন স্তরে সিএফসি গুলি ক্ষতিকারক প্রভাব কম রয়েছে, তা বিশ্বের উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের সরাসরি অবদানকারী নন। কার্বন ডাই অক্সাইড হল গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী প্রাথমিক গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে একটি। জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন উজাড় করা এবং শিল্প প্রক্রিয়ার মতো বিভিন্ন মানবিক ক্রিয়াকলাপের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। বন ও উজাড়ের মতো গাছ কাটা, যা গাছ কাটার সাথে জড়িত, বিশ্ব উষ্ণায়নের অবদান রাখে। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও প্রাকৃতিক কার্বন ডাই অক্সাইড সিঙ্ক হিসাবে কাজ করে। মিথেন নির্গমন ও আরেকটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস যা গ্লোবাল ওয়ার্মিংয়ের অবদান রাখে। মিথেন বিভিন্ন উৎসের মাধ্যমে নির্গত হয়, যার মধ্যে রয়েছে জলাভূমির মতো প্রাকৃতিক প্রক্রিয়া এবং রুমিন্যান্ট প্রাণীদের পরিপাকতন্ত্র, সেই সাথে মানুষের কার্যকলাপের যেমন কৃষি, কয়লা খনি এবং বর্জ্য ব্যবস্থাপনা। 9 নম্বর কোশ্চিন। 1930 সালে মহাত্মা গান্ধী কোথায় আইন অমান্য আন্দোলন শুরু করেন? সঠিক অ্যান্সারটা যাবে অপশন 3, সবরমতীতে। 2 মার্চ 1930 সালে মহাত্মা গান্ধী ভাইসরয় তার কর্ম পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন এবং তার পরিকল্পনা অনুসারে গান্ধী
সবরমতীতে আসারামের ৭৮ জন সদস্য একটি ব্যান্ডের সাথে আহমদাবাদে তার সদর দপ্তর থেকে গুজরাটের গ্রামগুলিতে দিয়ে ২৪০ মাইল পর্যন্ত যাত্রা করতেছিলেন। ডান্ডির উপকূলে পৌঁছে এবং সৈকত থেকে লবণ সংগ্রহ করে লবণ আইন লঙ্ঘন করে এবং ১৯৩০ সালে ১২ই মার্চ গান্ধীজি তার সবরমতীতে আশ্রম থেকে তার ৭৮ জন অনুসারী নিয়ে একটি পদযাত্রার নেতৃত্ব দেন এবং ৫ই এপ্রিল ১৯৩০ তারিখে ডান্ডি মুদ্রণে পৌঁছান। অতি সংক্রান্ত দূরত্ব ছিল ২৪১ মাইল। গান্ধীজি ১৯৩০ সালে ৬ই এপ্রিল ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করেন। এরপর শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। ১০ নম্বর কোশ্চিন, বারদৌলি সত্যাগ্রহ ১৯২৮ নেতাকে? সঠিক অ্যান্সারটা যে অপশন 3 বল্লভভাই প্যাটেল, বল্লভভাই জি প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহে আর্থিক এবং সংকটের সময় কর এবং বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি ঘটনা। এটি ১৯২৮ সালে বারদৌলি গুজরাটের শহরে সংঘটিত হয়েছিল। বল্লভভাই প্যাটেল সফলভাবে সংগ্রামের নেতৃত্ব দেন এবং তারপরে তাকে সর্দার উপাধি দেওয়া হয়। তখন থেকে প্যাটেল স্বাধীনতা আন্দোলন একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হয়ে ওঠেন। বিঠলভাই প্যাটেল। বিঠলভাই প্যাটেল তিনি একজন ভারতীয় বিধায়ক এবং রাজনৈতিক নেতা ছিলেন। তিনি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেলের বড় ভাই। তিনি স্বরাজ্য পার্টির সহ প্রতিষ্ঠাতা ছিলেন। স্বরাজ্য পার্টি কেন্দ্রীয় আইনসভার বৃহত্তম এক দল হয়ে ওঠে। মহাদেবী দেশাই ছিল। মহাদেবী দেশাই ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী এবং লেখক। তিনি মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব ছিলেন। তাকে বিভিন্নভাবে গান্ধীর বসওয়েল এবং গান্ধীর সেক্রেটারির কাছে প্লুটো ও গান্ধীর বুদ্ধের কাছে আনন্দ হিসাবে বর্ণনা করা হয়েছে। তিনি গুজরাটি ভাষায় সত্যাগ্রহ এবং একটি ইতিহাস লিখেছিলেন। তিনি ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন দ্য স্টোরি অফ বারদৌলি। ভারতীয় ডাক বিভাগে ১৯৮৩ সালে তার সম্মান একটি সমরক ডাক টিকিটকে প্রকাশ করে মহাত্মা গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী একজন ভারতীয় আইনজীবী ছিলেন, উপনিবেশিক এবং বিরোধী জাতীয়তাবাদী। তিনি রাজনীতিবাদী নীতিও ছিলেন। তিনি বিভিন্ন আন্দোলনের নেতা ছিলেন: সত্যাগ্রহ, চম্পারণ আন্দোলন, ক্ষুধা আন্দোলন, ভারতের ছাড়ো আন্দোলন। ১১ নম্বর কোশ্চিন, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকারী? সঠিক অ্যান্সারটি যাবে অপশন এ ভিটামিন সি। ১২ নম্বর কোশ্চিন, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমার রেখা নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণটা কি? সঠিক অ্যান্সারটা যাবে অপশন এ প্রতিসরণ। আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ বলতে মানে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্ত পরে সূর্য এবং মেরিডিয়ামের নিচে উপস্থিতি হওয়ার ঘটনা আলোর প্রতিসরণ কারণ হয়। বায়ুমণ্ডলের অবস্থা কিভাবে হয়? পৃথিবীর বায়ুমণ্ডলের একটি মাধ্যমে হিসাবে কাজ করে, যার মাধ্যমে আলো ভ্রমণ করে এবং বায়ুমণ্ডলের বায়ু স্তর নিয়ে গঠিত, যার বিভিন্ন ঘনত্ব প্রতিসরণ সূচক রয়েছে। আলোর বাকন হচ্ছে আলো যখন একটি মাধ্যমে বাতাস থেকে অন্য
মাধ্যম এবং বায়ুমণ্ডলে যার তখন এর গতি দিক পরিবর্তন করে কোন দিকেই এই পরিবর্তনকে প্রতিসরণ বলে। দিগন্তরের কাছাকাছি প্রতিসরণ। সূর্যোদয়ের সময় সূর্য যখন দিগন্তরের কাছে আসে বা সূর্যাস্তের সময় দিগন্তরের নিচে চলে যায় তখন এর আলো দিগন্তরের কাছাকাছি পৃথিবীর বায়ুমণ্ডলের একটি ঘন অংশের মধ্য দিয়ে যায়। আলোর ক্রমবর্ধমান বাঁকানো। পৃথিবী পৃষ্ঠতলের কাছাকাছি বা ঘন বায়ু সূর্যের রশ্মিকে ধীরে ধীরে বাঁকিয়ে বা প্রতিসরণ করে। জ্যামিতিকভাবে পর্যবেক্ষণের এবং দৃষ্টির সীমার নিচে থাকলেও এই নয়ন সূর্যকে দৃশ্যমান হতে দেয়। বর্ধিত দিবালোক। বর্ধিত দিবালোক সূর্যালোকের প্রতিসরণ আমাদেরকে সূর্যকে শারীরিকভাবে দিগন্তরের উপর ওঠার আগে এবং অস্ত যাওয়ার একটু পরে দেখতে সক্ষম করে, যার ফলে দিনের আলো বর্ধিত হয়। 13 নম্বর কোশ্চিন। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে INA আত্মপ্রকাশকে কোথায় হয়েছিল? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান 3 সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA। 1942 সালে মোহন সিং সিঙ্গাপুরে ভারতের জাতীয় সেনাবাহিনী গঠন করেন। এটি ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সৈন্যদের দ্বারা গঠিত হয়েছিল, যার মালয় এবং অভিযানের সময় এবং সিঙ্গাপুরে জাপান সেনাবাহিনীর দ্বারা বন্দী হয়েছিল। তবে সিং এবং জাপানিদের মধ্যে উদ্দিষ্ট আকার এবং আইনের নির্দিষ্ট ভূমিকা নিয়ে পার্থক্যের কারণে এটি ভেঙে দেওয়া হয়েছিল। 1943 সালে সুভাষচন্দ্র বসু এবং সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন। এটি বর্মা এবং মিয়ানমার, ইম্ফল এবং কোহিমার জাপান সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিল। ভারত তাদের অনেককে ব্রিটিশ সেনাবাহিনী বন্দী করেছিলেন এবং বিচারের মুখোমুখি করেছিল। এটি 1945 সালে বিখ্যাত রেড ফোর্ট ট্রায়াল হিসাবে পরিচিত। বিচারটি 1946 সালে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহকে অনুপ্রাণিত করেছিল। ইওহাদ এবং ইতমাদ আর কুরবানি, উর্দু ঐক্য বিশ্বাসী ত্যাগ ছিল তার মূল মন্ত্র। 14 নম্বর কোশ্চিন। নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি কলিচল। কুইকলাইম, যা ক্যালসিয়াম অক্সাইড নামে পরিচিত, একটি সাদা এবং স্ফটিক যৌগ। যখন জলে কুইকলাইম যোগ করা হয় তখন একটি এক্সোথার্মিক প্রতিক্রিয়া ঘটে যা উল্লেখযোগ্য পরিমাণে তাপ ছেড়ে দেয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠনের কারণে কুইকলাইম এবং জলের মধ্যে প্রক্রিয়ার অত্যন্ত এক্সোথার্মিক। প্রক্রিয়ার সময় উৎপাদিত তাপ বেশ তীব্র হতে পারে এবং জলে ফুটতে পারে বা বাষ্প নির্গত হতে পারে। কুইকলাইমের এই বৈশিষ্ট্য প্রায়শই বিভিন্ন শিল্প প্রক্রিয়ায় ব্যবহার করা যায়, জন্য তাপ বা বাষ্প তৈরির প্রয়োজন হয়। কুইকলাইম সাধারণ সিস্টেম উৎপাদিত এবং জল চিকিৎসার মতো অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়। এডিশনাল ইনফরমেশন। উচ্চ তাপমাত্রায় চুনাপাথর এবং ক্যালসিয়াম কার্বনেট গরম করে এবং কুইকলাইম তৈরি হয়, যার ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। জলের সাথে কুইকলাইমের প্রক্রিয়াটি প্লাকিং বা হাইড্রেশন নামে পরিচিত। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠনের
সময় নির্গঠিত উচ্চ শক্তির জন্য প্রক্রিয়াটির বহিরাগত প্রক্রিয়ার জন্য দায়ী করে। 15 নম্বর কোশ্চিন, খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে কেন দূষিত হতে পারে? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান 3, মানে সীসা দ্বারা। কি পয়েন্ট, সংবাদপত্র সীসার দূষণে প্রায়শই সীসা ভিত্তিক কালি থাকে, যা কাগজের সংস্পর্শে এলে খাদ্যের স্থানীয়ভাবে হতে পারে। স্বাস্থ্যের ঝুঁকি, সীসা হলো একটি বিষাক্ত ভারী ধাতু যা মানুষের স্বাস্থ্যের উপরে ক্ষতির প্রভাব ফেলতে পারে, বিশেষ করে স্নায়ুতন্ত্র এবং কিডনি প্রযোজন ব্যবস্থায়। খাদ্য শোষণ, সরাসরি যোগাযোগের মাধ্যমে বা খাবার গরম বা অম্লীয় হলে সীসা খাদ্যে প্রবেশ করতে পারে, দূষণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। খাবারের ঝুঁকি, সীসা দ্বারা দূষিত খাবার খাওয়ার ফলে সীসার বিষক্রিয়া হতে পারে, বিশেষ করে যদি একটি নিয়মিত অনুশীলন হয়। সীসা দূষণের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি বিশেষ করে শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য উদ্বেগজনক এবং কারণ সীসার এবং এক্সপোজার গুরুত্ব উন্নয়নমূলক এবং সনাক্তমূলক পরিণতি হতে পারে। খাবার মোড়ানোর সময় সীসা দূষণ এবং এড়োতে প্লাস্টিকের মোড়ক এবং অ্যালুমিনিয়ামের ফয়েল বা পার্চমেন্ট পেপারের মতো খাদ্যকে গ্রেডের প্যাকেজিং উপকরণ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। রাজ্যসভায় সদস্যগণকে কারা নির্বাচিত করেন? সঠিক অ্যান্সারটা যাবে অপশন 3, বিধানসভা নির্বাচন সদস্যগণ। কি পয়েন্ট, মানে রাজ্যসভা ভারতের সংসদ লোকসভা এবং রাজ্যসভা ভারতের রাষ্ট্রপতি নিয়ে গঠিত। রাজ্যসভা হলো সংসদের উচ্চ কক্ষ এবং ভারতীয় পার্লামেন্ট দ্বারা পরিণতদের হাউস বলা হয়। লোকসভায় দ্বারা সূচিত আইনগুলি পর্যালোচনায় পরিবর্তন করার ক্ষেত্রে এটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যসভা আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারে। আইন পরিণত হওয়ার জন্য একটি বিল রাজ্যসভায় পাস করতে হবে। রাজ্যসভার সদস্যরা বিভিন্ন রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপতি কর্তৃক ও মনোনীত 233 জন নির্বাচিত সদস্য এবং 12 জন সদস্য রয়েছেন। এডিশনাল ইনফরমেশন, রাজ্যসভা নির্বাচনে অনুপাতিক এবং প্রতিনিধিত্ব পিআর, মানে সিঙ্গল ট্রান্সফরমেশন ভোটে সিস্টেম পিআর দ্বারা তৃতীয় রূপ রাজ্যসভা নির্বাচনের জন্য অনুসরণ করা হয়। সিস্টেমের অধীনে প্রতিটি রাজ্যে রাজ্যসভা আইনগুলি একটি নির্দিষ্ট কোটা রয়েছে। রাজ্যসভার সদস্যরা রাজ্যের আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়। এর অর্থ মানে ভোটাররা সেই রাজ্যের বিধায়ক। প্রত্যেকে এমএলএকে পছন্দ অনুযায়ী প্রার্থীকে র্যাঙ্ক করতে হবে। একজন প্রার্থী বিজয়ী ঘোষণা করার জন্য ন্যূনতম ভোটের কোটা নিশ্চিত করতে হবে। 17 নম্বর কোশ্চিন, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ভারতের মানে হাইকোর্টের প্রধান বিচারপতি। কি পয়েন্ট, সংশ্লিষ্ট রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ পাঠ করান। তার অনুপস্থিত হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারক শপথ নেন। এরপরে আসবে রাজ্যপাল। রাজ্যপাল হলেন প্রধান নির্বাহী রাষ্ট্রপতির মতো তিনি একজন নামমাত্র নির্বাহী প্রধান, শিরোনামীয় এবং সাংবিধানিক প্রধান। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে কাজ করেন, তাই গভর্নরের অফিসে দ্বৈত ভূমিকা রয়েছে। গভর্নর রাষ্ট্রপতি কর্তৃক তার হাত এবং সিল মোহর অধীনে ওয়ারেন্ট দ্বারা নিযুক্ত হন।
একজন গভর্নর উত্তরাধিকারীর দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত মেয়াদ 5 বছরের বেশি ধরে রাখতে পারে না। এরপর আসবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সংবিধানের পঞ্চম অংশে অনুচ্ছেদ 52 থেকে 78 ইউনিয়ন নির্বাচিত সাথে চুক্তি করে কেন্দ্রীয় কার্যবাহিনী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়ে গঠিত হতে। রাষ্ট্রপতি সরাসরি জনগণের দ্বারা নন, নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদে উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ, রাজ্যগুলির আইনসভায় নির্বাচিত সদস্যরা এবং দিল্লির পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভায় নির্বাচিত সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক এবং প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে অনুষ্ঠিত এবং ভোট গোপন ব্যালটের মাধ্যমে হয়। রাষ্ট্রপতি 5 বছর মেয়াদ দায়িত্ব পালন করে। ভারতের প্রধান বিচারপতি অন্য বিচারকদের কাজের বারুদ্ধর জন্য দায়ী। প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি অনুপস্থিতিতে প্রথম বিচারপতি ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে বসেন। প্রধান বিচারপতি হলেন ভারতের অধিকাংশ এবং স্বায়ত্তশাসিত আইন বিদ্যালয়ের প্রধান চ্যানেলদের। ব্যক্তির অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ব্যক্তির বয়স 65 বছরের বেশি হওয়া উচিত নয়। হাইকোর্টের প্রধান বিচারপতি। একটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি নিয়োগ করা হয় সিজিআই এবং সংশ্লিষ্ট রাজ্য গভর্নরের সাথে পরামর্শ পড়ে। যদিও এটি একটি সাধারণ হাইকোর্টের জন্য হয়, তবে সমস্ত সংশ্লিষ্ট রাজ্য হাইকোর্টের গভর্নরের সাথে পরামর্শ করা হয়। 18 নম্বর কোশ্চেন, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন 3, পক প্রণালী। পক প্রণালীর গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি প্রণালী। এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মান্নান উপসাগরের সাথে সংযুক্ত রয়েছে। এই শৃঙ্খল তামিলনাড়ুতে পাম্বান মানে রামেশ্বরম দ্বীপের ধনুষকোডি এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মধ্যে বিস্তৃত। যেমন তামিলনাড়ু, পুদুচেরি, কারিকোরাল, কেরালা, মাদুরাই, রামেশ্বরম, দল্ক স্ট্রিক, রামনাথপুরম, জাফান, তিরুবনন্তপুরম, গল্ফ অফ মান্নার, টুরুকোরিয়ান, পলক, বাই, কন্যাকুমারী, শ্রীলঙ্কা। ইম্পর্ট্যান্ট পয়েন্ট, পক প্রণালী একটি জলাশয় যা ভারত ও শ্রীলঙ্কা পৃথক করেছে। পক প্রণালী হল শ্রীলঙ্কা, জাফনা জেলা ও ভারতের তামিলনাড়ু রাজ্যের মধ্যে একটি জলাশয় ও পক প্রণালী উত্তর পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম পলক উপসাগরের সাথে সংযুক্ত করেছে। কোম্পানির রাজ আমলে মাদ্রাজে গভর্নর রবার্ট ক্লার্কের নামানুসারে পক প্রণালীটি নামকরণ করা হয়। তামিলনাড়ু ভাগাই নদী পলক প্রণালীতে প্রবাহিত হয়েছে। এডিশনাল ইনফরমেশন, রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তান সীমানা রেখা করে। তা ম্যাকমোহন লাইন হচ্ছে উত্তর পূর্ব ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখা করে। 19 নম্বর কোশ্চেন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন 3, পেট্রো রসায়ন শিল্প। ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কি পয়েন্ট, পেট্রো রসায়ন উদীয়মান শিল্প হলে এটি একটি
শিল্প ও বিকাশে প্রাথমিক পর্যায়ে রয়েছে। পেট্রো রসায়ন শিল্পে বিশ্বের দ্রুত ও বর্ধনশীল শিল্পগুলির মধ্যে একটি। আগামী 5 বছর শিল্পটি বার্ষিক 5% বৃদ্ধি পাবে বলে আশা করা হয়েছে। পেট্রো রসায়ন শিল্পের বৃদ্ধির বিভিন্ন কারণে দ্বারা চালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে 3 নম্বর পয়েন্ট, প্লাস্টিক ও অন্যান্য পেট্রো রসায়ন পণ্যের চাহিদা বেড়েছে। নতুন প্রযুক্তির বিকাশ ও পেট্রোকেমিক্যাল উৎপাদনে আরও দক্ষ করে তুলেছে। বিশ্বে অর্থনীতি বৃদ্ধি হয়েছে। পেট্রোকেমিক্যাল শিল্প চাকরি ও অর্থনৈতিক কার্যকলাপের একটি প্রধান উৎস। শিল্প দূষণের ক্ষেত্রে একটি বড় অবদানকারী। এডিশনাল ইনফরমেশন, পেট্রো রাসায়নিক শিল্প হলো একটি বিস্তৃত শব্দ যা প্লাস্টিক, সার ও রাসায়নিক সহ বিস্তৃত পণ্যের উৎপাদনে অন্তর্ভুক্ত করে। তারপর নেক্সট, শিল্পটি অত্যন্ত পুঁজি ও নিবিড় ও অবকাঠামো উল্লেখযোগ্য পরিমাণ বিনিময়ে প্রয়োজন। পেট্রো রসায়ন শিল্প দূষণের একটি প্রধান উৎস এবং শিল্পের পরিবেশগত প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে। নেক্সট 20 নম্বর কোশ্চেন, কোন ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী করেন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন 2, মানে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল ছিলেন বিশ্বের প্রথম মহিলা এবং মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা। বাচেন্দ্রী পাল একজন ভারতীয় পর্বতারোহী ছিলেন। বাচেন্দ্রী পাল 1954 সালে 24শে মে উত্তর ভারতে উত্তরাখণ্ডে এবং রাজ্যের উত্তরকাশী জেলায় নুকুরি গ্রামে একটি ভুটিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। 1984 সালে তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট চূড়ায় পৌঁছেছিলেন। তিনি 2019 সালে ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এবং পদ্মভূষণ ভূষিত হন। সন্তোষ যাদব ভারতের একজন মহিলা পর্বতারোহী ছিলেন। তিনি 1967 সালে হরিয়ানার রেওয়াড়ি জেলার জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে ভারতীয় মহিলা যিনি দুবার এভারেস্ট আরোহণ করেছিলেন। জুনকো তাইবেই মাউন্ট এভারেস্টের আরোহণকারী প্রথম মহিলা ছিলেন। জুনকো তাইবেই এভারেস্ট আরোহণের জন্য 36তম ব্যক্তি হিসাবে পরিচিত হতে পছন্দ করেছিলেন। অরুণিমা সিনহা ভারতের অরুণিমা সিনহা হচ্ছে 2013 সালে মাউন্ট এভারেস্টে আরোহণ করা বিশ্বের প্রথম মহিলা ও অপন্টিক হয়েছিলেন। 30 বছর বয়সে এখন আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ভিনসন আরোহণকারী প্রথম মহিলা ও এমপিউট হয়েছেন। এডিশনাল ইনফরমেশন, মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ পর্বত উচ্চতা ছিল 8,848 মিটার। এটি নেপাল ও নেপালের চীন সীমানে পেরিয়ে চলে। এটি হিমালয়ের একটি অংশ যা তরুণ ভাঁজ পর্বত এবং টেকটোনিকভাবে সক্রিয়। এটি এখন আকারে বৃদ্ধি পেয়েছে। 7 সামিট 7টি সর্বোচ্চ চূড়া নিয়ে গঠিত যা 7টি প্রধান টেকটনিক প্লেটের মধ্যে রয়েছে। এই চূড়াগুলি হল আফ্রিকা প্লেট মাউন্ট কিলিমাঞ্জারো, আন্টার্কটিকা প্লেট মাউন্ট ভিনসন, তারপর অস্ট্রেলিয়ান প্লেট মাউন্ট পুনকাকজায়া ও কোসিয়াসোকো, ইউরেশিয়ান প্লেট মাউন্ট এভারেস্ট, উত্তর আমেরিকা প্লেট মাউন্ট ডেভানালি, প্যাসিফিক প্লেট মাউনা কেয়া, আর একটা হচ্ছে দক্ষিণ আমেরিকান প্লেট একনোকোয়া। 21 নম্বর কোশ্চিন, 2013 সালে নভেম্বর মঙ্গল
অভিযানের সময় ISRO এর চেয়ারম্যান কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান 3, ডক্টর কে রাধাকৃষ্ণন। কি পয়েন্ট, ডক্টর কে রাধাকৃষ্ণন তিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত ISRO চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রাপক। তার অধীনে ইসরো এর প্রধান প্রকল্পগুলি হল মার্স অরবিটার মিশন, মঙ্গলযান ও GSLV এবং ভারতীয় ক্রায়োজেনিক স্টোরেজ। এখান থেকে এডিশনাল ইনফরমেশন কি যায়, মঙ্গলযান 5 নভেম্বর 2013-তে ভারতীয় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C25 রকেট উৎক্ষেপণ করেছিলেন। রকেটটার নাম PSLV স্পেস C25 রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। এটি ছিল ভারতের একটি প্রথম অন্তর্গ্রহের মিশন ও প্রথম মঙ্গল গ্রহের অরবিটার, যা একটি এশিয়ান দেশ থেকে চালু করা হয়েছিল। মঙ্গলযান সফলভাবে 24 সেপ্টেম্বর 2014 মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। এটি এখনও মঙ্গল গ্রহের কক্ষপথে রয়েছে এবং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ চালিয়ে যাচ্ছে। এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, চন্দ্রযান 1 22 অক্টোবর 2008-এ AG মাধবন নাড়াইয়ের সভাপতি চালু হয়েছিল। চন্দ্রযান 1 এর প্রজেক্ট ডিরেক্টর ছিলেন মাইলসোয়ামি আন্নাদুরাই। চন্দ্রযান 1 এর একটি চন্দ্র অরবিটার, একটি প্রভাব অনুসন্ধান এবং একটি চন্দ্র রোভার সহ 11টি বৈজ্ঞানিক পেলোড বহন করে। মিশনটি সফলভাবে চন্দ্রপৃষ্ঠের ম্যাপিং এর প্রাথমিক লক্ষ্য অর্জন করেছে। চন্দ্রযান 2 22 জুলাই 2019-এ কে শিভানের সভাপতি চালু করা হয়েছিল। চন্দ্রযান 2 এর প্রজেক্ট ডিরেক্টর ছিলেন ঋতু করিধাল। চন্দ্রযান 2 এর একটি অরবিটার, একটি ল্যান্ডার এবং একটি রোভার সহ 4টি বৈজ্ঞানিক পেলোড বহন করে। মিশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল চন্দ্রযান 2 একটি চন্দ্র অরবিট, একটি ল্যান্ডার, একটি রোভার সহ 8টি বৈজ্ঞানিক পেলোড বহন করে। মিশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল চন্দ্রপৃষ্ঠে একটি রোভারকে সফট ল্যান্ড করা। চন্দ্রযান 3 লঞ্চ হয়েছিল 14 জুলাই 2023 সালে এবং সোমনাথের সভাপতি চালু হয়েছিল। চন্দ্রযান 3 চাঁদের পৃষ্ঠে নরম ল্যান্ড ও রোভারের চেষ্টা করার পরিকল্পনা করেছে। প্রোপালশন মিউল ল্যান্ডার এবং রোভারকে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবে। এটি চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে, তথ্য সংগ্রহ করবে। এটি চন্দ্রের মাটি বিশ্লেষণ করতে ও চাঁদের পরিবেশ অধ্যয়ন করার জন্য 7টি উন্নয়ন বৈজ্ঞানিক যন্ত্র বহন করেছে, যাতে বৈজ্ঞানিকদের পৃষ্ঠ ও ভূপৃষ্ঠ জলের বরফের উপস্থিতি সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করতে সহায়তা করে, যা ভবিষ্যতের মানব মিশনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। 22 নম্বর কোশ্চেন, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয়। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গ্যাসের।
ম্যানোমিটার অ্যানিমোমিটার এমন একটি যন্ত্র যা গ্যাস ও বাষ্পের চাপ পরিমাপ করে। আর ম্যানোমিটারগুলি তরলের চাপের বিরুদ্ধে বায়ুমণ্ডলের চাপকে ভারসাম্য বজায় রেখে কাজ করে। ম্যানোমিটার ব্যবহৃত সবচেয়ে সাধারণ তরল হলো পারদ। ম্যানোমিটার তরল কমালে উচ্চতার পরিমাপ করা চাপের সরাসরি সমানুপাতিক। এডিশনাল ইনফরমেশন, ম্যানোমিটারগুলি খুব কম চাপে থেকে খুব উচ্চ চাপ এবং পর্যন্ত বিস্তৃত চাপ পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। ম্যানোমিটারগুলি বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে সিলিন্ডার গ্যাসের চাপের পরিমাপ করা, পাইপগুলিতে তরল চাপ পরিমাপ করা, বায়ুমণ্ডলের চাপে পরিমাপ করা এবং ভ্যাকুয়াম পাম্পের কর্মক্ষেত্র পরীক্ষা হচ্ছে। 22 নম্বর কোশ্চেন, কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান 4, আসামে। আসামে এটি আসামের প্রাচীনতম পার্ক। এটি 1974 সালে এটি জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান তার মহান ভারতীয় একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এটি বিশ্বের 2/3 একশৃঙ্গ ব্রিটিশ গন্ডার আয়োজক। এটি ভারতের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান 1985 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত। 23 নম্বর কোশ্চেন, নিচে দুটি তালিকা থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। বিশ্বের পদাধিকারী ও কার্যকালের সময়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 65 বছর বয়স পর্যন্ত। রাজ্যের হাইকোর্টের বিচারপতি হবে 62 বছর। ভারতের কম্পোজিটর অ্যান্ড অডিটর জেনারেল হবে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, মধ্যে সেটি কম হবে। রাজ্যপাল হবে 5 বছরের জন্য। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চিন, 24 নম্বর কোশ্চিন, ল্যাকটিক অ্যাসিড হয়ে যাবে টক দই, টার্টারিক অ্যাসিড হবে তেঁতুল, অক্সালিক অ্যাসিড হবে টমেটো, সাইট্রিক অ্যাসিড হবে লেবু। তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন 4। নেক্সট কোশ্চিন, 25 নম্বর কোশ্চিন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে প্লুটো, 1/4। সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে 3, মানে বৃহস্পতি। সৌরজগতের সূর্য থেকে দ্বিতীয়, এটাই হয়ে যাবে শুক্র 1। আর গ্রহ হচ্ছে বুধ। আর সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে শনি। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন 4। 26 নম্বর কোশ্চিন, ঝরিয়া হবে ঝাড়খণ্ড, রানীগঞ্জ হবে পশ্চিমবঙ্গ, আর তালচের হবে উড়িষ্যা, আর কোরবা হবে ছত্তিশগড়। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তা চলি বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।